আমি অরিন্দম সেনগুপ্ত। এখানে মোটিভেশন নয়, রিয়েলিটি বলা হয়। আচ্ছা, আপনি কখনো এমন কাউকে দেখেছেন যার পকেটে কোটি টাকা, কিন্তু রাতে ঘুমানোর জন্য তাকে এক পাতা ঘুমের ওষুধ আর এক গ্লাস অ্যালকোহলের উপর নির্ভর করতে হয়? আবার এমন কাউকে দেখেছেন যার কাল সকালে কি খাবে তার ঠিক নেই, কিন্তু ফুটপাতে শুয়েও সে নিঃস্বার ঘুমে মগ্ন? আজকের গল্প রক্ত মাংসে গড়া মানুষের ভেতরে সেই অন্ধকার গহ্বরের, যেখানে টাকা আছে কিন্তু প্রাণ নেই। আজ আমরা জানব দারিদ্র্য আসলে কি, পকেটের শূন্যতা নাকি হৃদয়ের হাহাকার। তৈরি হয়ে নিন, কারণ আজকের ডার্ক ট্রুথ আপনার দিন যাপনের সংজ্ঞাকে বদলে দেবে। শহরের ঠিক মাঝখানে দাঁড়িয়ে থাকা সেই অট্টালিকাটার নাম মায়ানিকেতন। যদিও নামের সাথে বাড়ির বাস্তবের কোনো মিল নেই। চারিদিকে উঁচু পাঁচিল, তার উপরে ধারালো কাঁচের টুকরো, আর গেটে সশস্ত্র পাহারাদার। বাইরে থেকে দেখলে মনে হয় কোনো রাজপ্রাসাদ, কিন্তু ভেতরে ঢুকলে বোঝা যায় এটি আসলে একটি দামি পাথর আর কংক্রিটের তৈরি সমাধিস্থল। এই প্রাসাদের অধিপতি এহসানুল্লাহ সাহেব, বয়স 60-এর কোঠায়, চুলগুলো ধবধবে সাদা, চোখে দামি ফ্রেমের চশমা, আর পরনে সবসময় ইস্ত্রি করা সিল্কের গাউন। তার চলার পথে কোনো শব্দ হয় না, কিন্তু তার উপস্থিতিতে পুরো বাড়ির বাতাস ভারী হয়ে ওঠে। এহসান সাহেবের দিনটা শুরু হয় ঘড়ির কাঁটা মেপে। ঠিক ভোর 6টা। তার শোবার ঘরের জানালার পর্দাগুলো রিমোটের সাহায্যে যখন সরে যায়, তখন ভোরের প্রথম আলো এসে পড়ে তার মুখে। কিন্তু সেই আলোতে কোনো উষ্ণতা থাকে না। তিনি বিছানা থেকে নেমে যখন দামি কার্পেটের ওপর পা রাখেন, তখন তার মনে হয় তিনি এই পৃথিবীর ঈশ্বর, কারণ তার হাতের এক ইশারায় কোটি কোটি টাকা এদিক ওদিক হয়। সকাল 7টা। ডাইনিং রুম, 20 ফুট লম্বা একটি সেগুন কাঠের টেবিল। ডাইনিং হলের ছাদ থেকে ঝুলে আছে এক বিশাল ঝাড় লণ্ঠন। হাজার হাজার কাঁচের টুকরো সেই আলোতে এমনভাবে ঝিকমিক করে যেন মনে হয় আকাশের নক্ষত্ররা বন্দী হয়ে আছে। সেই বিশাল টেবিলের একদম মাথায় একা বসে আছেন এহসানুল্লাহ। টেবিলে রাখা আছে রূপোর পাত্রে সাজানো রাজকীয় নাস্তা, ফল, পনির, দামি আমদানিকৃত মাখন আর ধোঁয়া ওঠা কফি। বিশাল সেই টেবিলের বাকি 19টা চেয়ার ফাঁকা। সেই ফাঁকা চেয়ারগুলো যেন হাঁ করে গিলতে আসে তাকে, কিন্তু এহসান সাহেবের তাতে কোনো ভ্রুক্ষেপ নেই। তিনি মনে করেন ভিড় মানেই বিশৃঙ্খলা, একা থাকাই হলো আভিজাত্য। পুরনো ভৃত্য কাদের খুব সাবধানে কফি এগিয়ে দিল। কাদেরের হাতটা সামান্য কাঁপছিল। কাপটা পিরিচে রাখার সময় সামান্য শব্দ হলো, ব্যাস। আহসান সাহেবের শান্ত চোখ দুটো মুহূর্তে ধক করে জ্বলে উঠল। তিনি কফির কাপটা সরিয়ে দিয়ে শীতল গলায় বললেন, কাদের, তোমার বয়স হয়েছে, আর বয়স হলে মানুষের শরীরের সাথে বুদ্ধিও কমে যায়। কাপ রাখার শব্দটা আমার কানে এসে বিঁধেছে। জানো এর শাস্তি কি? কাদের মাথা নিচু করে কাঁপতে কাঁপতে বলল, মাফ করবেন হুজুর, ভুল হয়ে গেছে। এহসান সাহেব একটা টিস্যু দিয়ে মুখটা মুছে খুব ধীরে বললেন, ভুল? দরিদ্র মানুষদের সবচেয়ে বড় অস্ত্র হলো এই ভুল শব্দটা। তোমরা অযোগ্য, তোমরা লোভী, আর তোমাদের কাজ হলো ভুল করে করুণা ভিক্ষা করা। যাও, আজকে সারাদিনের খাবার তোমার বন্ধ। কাজ না পারলে খাওয়ার অধিকার তোমার নেই। কাদের নিঃশব্দে ঘর থেকে বেরিয়ে গেল। তার চোখের কোণে জল, কিন্তু এহসান সাহেবের হৃদয়ে কোনো রেখাপাত হলো না। তার মতে করুণা হলো দুর্বলদের বিলাসিতা। তিনি বিশ্বাস করেন এই পৃথিবীতে মানুষের দাম তার পকেটের ওজনে। যার পকেটে টাকা নেই সে আসলে কোনো মানুষই নয়, সে কেবল একটি বোঝা। বিকেলে তিনি তার বিশাল লাইব্রেরিতে বসেন। দেওয়াল জুড়ে হাজার হাজার বই, যার বেশিরভাগই তিনি কখনো খুলে দেখেননি। বইগুলো সেখানে সাজানো আছে কেবল শোভাবর্ধনের জন্য। তিনি মাঝে মাঝে জানলার কাছের ওপর দিয়ে নিচের বস্তির দিকে তাকিয়ে থাকেন। সেখানে নোংরা জামা কাপড় পরা কিছু বাচ্চা খেলছে। তাদের হাসি ডাইনিং হলের নিস্তব্ধতাকেও ছাপিয়ে ওপরে উঠে আসে। আহসান সাহেব মনে মনে ঘৃণা ভরে হাসেন। তিনি ভাবেন, কিসের এত হাসি?
কাল কি খাবে তার ঠিক নেই, অথচ এদের দাঁত বের করে হাসতে লজ্জা করে না। অভাব যাদের ছায়াসঙ্গী, আনন্দ তাদের জন্য কেবল এক ধরনের অভিনয়। তিনি তার একমাত্র ছেলেকে ফোন করলেন। ছেলে লন্ডনে থাকেন। কয়েকবার রিং হওয়ার পর ছেলে ফোন ধরল। হ্যালো বাবা, বলো, আমি একটু ব্যস্ত। আহসান সাহেব একটু থমকে গিয়ে বললেন, কেমন আছো বাবা? তোমার কার্ডে কিছু টাকা পাঠিয়েছি, পেয়েছো? ছেলের উত্তর এলো যান্ত্রিকভাবে, হ্যাঁ বাবা, পেয়েছি, থ্যাঙ্কস। আচ্ছা শোনো, একটা মিটিং শুরু হচ্ছে, পরে কথা বলি। ফোনটা কেটে গেল। আহসানুল্লাহ হাতের দামি স্মার্টফোনটার দিকে তাকিয়ে রইলেন। তার মনে হলো এই ফোনটা আসলে একটা কাঁচের দেয়াল। তিনি টাকা পাঠিয়েছেন বলেই ছেলে ফোনটা ধরেছে। যদি টাকা না পাঠাতেন তাহলে হয়তো এই ব্যস্ত ছেলেটার কাছে বাবার জন্য 5 সেকেন্ড সময়ও থাকতো না। রাত ঘনিয়ে আসে। ঝাড় লণ্ঠনের আলো কমিয়ে দেওয়া হয়। মায়ানিকেতনের প্রতিটি কোণ তখন যেন অন্ধকারে শ্বাস নিতে শুরু করে। আহসান সাহেব তার বিছানায় শুয়ে ছাদের দিকে তাকিয়ে থাকেন। চারিদিকে নিশ্ছিদ্র নিরাপত্তা, আলমারি ভর্তি টাকা, গ্যারেজে সারি সারি গাড়ি। তবুও তার কেন যেন মনে হয় দম বন্ধ হয়ে আসছে। তিনি একটার পর একটা ঘুমের ওষুধ খান, তবুও ঘুম আসে না। দামি সিল্কের চাদরটা তার শরীরে কাঁটার মতো বিঁধতে থাকে। তার কানে বাজতে থাকে সেই বস্তির বাচ্চাদের হাসি আর কাদির ভৃত্যের কাঁপানো হাতের শব্দ। তিনি নিজেকে শান্ত করার জন্য বিড়বিড় করে বলেন, আমার টাকা আছে, আমি সফল, আমি যা চাই তাই কিনতে পারি, এই বিছানা, এই বাড়ি, এই শহর, সব আমার হাতের মুঠোয়। কিন্তু অন্ধকারের বুক চিরে একটা দীর্ঘশ্বাস বেরিয়ে আসে। তিনি বুঝতে পারেন না টাকা দিয়ে তিনি সব কিনতে পারলেও শান্তি নামের শব্দটা কেন তার ডিকশনারি থেকে হারিয়ে গেছে। তার এই বিশাল অট্টালিকা আসলে একটা সোনার খাঁচা, আর তিনি সেই খাঁচার ভেতর বন্দি এক নিঃসঙ্গ শিকারী, যার কাছে মারার মতো পশু আছে প্রচুর, কিন্তু কথা বলার মতো কোনো মানুষ নেই। আহসানুল্লাহর মতে দরিদ্র মানুষ মানেই লোভী, কিন্তু তিনি খেয়াল করেন না যে তার নিজের ভেতরে যে লোভের সমুদ্র, তা তাকে প্রতিদিন একটু একটু করে ডুবিয়ে দিচ্ছে। তিনি টাকার পাহাড়ের ওপর বসে আছেন ঠিকই, কিন্তু সেই পাহাড়ের চূড়ায় অক্সিজেন খুব কম, সেখানে শ্বাস নেওয়া দায়। এই হলো আহসানুল্লাহর প্রতিদিনের রুটিন। আভিজাত্যের আড়ালে এক বিভৎস একাকিত্ব। তিনি জানেন না আজ রাতটা তার জীবনের সব সমীকরণ ওলটপালট করে দিতে আসছে। তিনি জানেন না পকেটের দারিদ্র্যের মধ্যেও বড় এক দারিদ্র্য আছে, যার নাম হৃদয়ের দুর্ভিক্ষ। সেদিন রাতে যখন আকাশের বিদ্যুৎ চমকানি সেই সোনার খাঁচাকে কাঁপিয়ে দিচ্ছিল, তখন আহমেদ সাহেব অনুভব করলেন তার বুকের বাম পাশে একটা তীব্র যন্ত্রণা। সেই যন্ত্রণাটা টাকার গরম দিয়ে কমানো সম্ভব ছিল না। মায়ানিকেতনের সেই বিশাল লোহার গেট, যা পৃথিবী থেকে আহসানুল্লাহকে আলাদা করে রেখেছে, তার ঠিক পাশেই একটা ছোট্ট খুপড়ি ঘর, প্লাস্টিকের শীট আর টিন দিয়ে জোড়াতালি দেওয়া। সেই ঘরটা হলো রহমতের আবাস। রহমত আহসানুল্লাহর দামি প্রাসাদের সেই নগণ্য দারোয়ান, যাকে আহসান সাহেব কেবল একটা আসবাবপত্রের চেয়ে বেশি কিছু মনে করেন না। তখন গভীর রাত, বৃষ্টির তোড়ে টিনের চালে যেন সহস্র ড্রাম বাজছে। ঘরের এক কোণে চাল থেকে চুইয়ে পড়ছে জল। সেখানে একটা পুরনো অ্যালুমিনিয়ামের হাঁড়ি বসিয়ে দিয়েছে রহমতের স্ত্রী লতা। টুপটুপ শব্দে জল পড়ছে হাঁড়িতে, আর সেই শব্দের সাথে তাল মিলিয়ে লতা উনুনে ফু দিচ্ছে। আগুনের শিখাটা লতার ক্লান্ত মুখে এক অদ্ভুত আভা তৈরি করেছে। রহমত আজ বাড়ি ফিরেছে ভিজে একাকার হয়ে। তার হাতে একটা ছোট্ট পলিথিন ব্যাগ। সেই ব্যাগে কোনো দামি পারফিউম নেই, নেই কোনো দামি কেক। আছে মাত্র 8 কেজি মোটা চাল, কয়েকটা কাঁচা লঙ্কা আর একটা ছোট্ট প্লাস্টিকের বাঁশি। লাল রঙের সেই বাঁশিটার দাম 2 টাকা। মেলা থেকে ফেরার পথে রাস্তার ধারের দোকান থেকে মেয়ের জন্য কিনেছে সে। আব্বা আইসো? 5 বছরের ছোট্ট মেয়ে পুঁটি তার বাবার গায়ের ভেজা গন্ধ উপেক্ষা করেই জড়িয়ে ধরল রহমতকে। রহমত হাসল। সারাদিন আহসানুল্লাহর কটু কথা, রোদে পোড়া আর বৃষ্টিতে ভেজার সব ক্লান্তি যেন এই একটা ডাকে ধুয়ে মুছে গেল। রহমত পকেট থেকে মাসিটা বের করে পুটির হাতে দিয়ে বলল,
এই নে মা, তোর লাইগা বাজনা আনছি, সাবধানে বাজাইস, মালিকের কানে গেলে আবার চিল্লাচিল্লি করব। পুটি বাঁশিতে একটা ফু দিল। পি করে একটা তীক্ষ্ণ কিন্তু আনন্দময় শব্দ পুরো ছোট ঘরটাকে যেন উৎসবে ভরিয়ে দিল। লতা ভাতের হাঁড়িটা নামিয়ে হাসি মুখে বলল, আহা গো, খাওনের ঠিক নাই, আবার মেয়ের লাইগা বাঁশি আনছো। যাও, হাত মুখ ধুয়ে আসো, আলু পুড়াইছি আর গরম ভাত। আহসানুল্লাহর 20 ফুট লম্বা ডাইনিং টেবিলের সে রাজকীয় খাবারের চেয়েও যেন বেশি সুগন্ধ বেরোচ্ছে এই পোড়া আলু আর মোটা চালের ভাত থেকে। রহমত, লতা আর পুঁটি গোল হয়ে মেঝেতে বসেছে। একটা মাত্র বাতি টিম টিম করে জ্বলছে তাদের মাঝখানে। কোনো দামি ঝাড়লণ্ঠন নেই, কোনো রূপোর থালা নেই, কিন্তু সেখানে যা আছে তা আহসানুল্লাহর পুরো প্রাসাদেও খুঁজে পাওয়া যাবে না। সেটা হলো তৃপ্তি। রহমত ভাত মুখে দিয়ে চোখ বন্ধ করে বলল, লতা, জানো, আজ মালিকের কফি কাপে একটু শব্দ হয়েছিল বইলা কাদির ভাইরে সারাদিন না খাইয়া থাকতে বলছে। লোকটার মনে হয় কলিজা নাই, আছে শুধু পাথরের টুকরা। অত টাকা দিয়া কি হইব যদি মানুষের পেটের জ্বালাই না বোঝে। লতা একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, টাকা তো মানুষের মনে অহংকার বাড়ায় গো। আমাকেও টাকা নাই, তাই হয়তো মায়াটা আছে। মালিকের ঘর তো বড়, কিন্তু মনের ঘরটা বোধহয় অনেক ছোট। পুঁটি তখনও বাঁশিটা বাজাচ্ছে। সেই বাঁশির সুর বৃষ্টির শব্দের সাথে মিশে পাঁচিল টপকে পৌঁছে যাচ্ছে আহসানুল্লাহর সেই নিস্তব্ধ লাইব্রেরিতে, যেখানে আহসান সাহেব এক পাতা ঘুমের ওষুধ খেয়েও এপাশ ওপাশ করছেন। তিনি জানালার পর্দা সরিয়ে নিচতলা সেই ছোট্ট ঘরটার দিকে তাকালেন। টিমটিমে একটা আলো দেখা যাচ্ছে, সেখান থেকে ভেসে আসছে হাসি আর বাঁশির শব্দ। আহসান সাহেবের মনে হলো ওই মানুষগুলো তাকে বিদ্রূপ করছে। তিনি ভাবলেন, কিভাবে সম্ভব? কালকে হয়তো ওদের চাল কেনার টাকা থাকবে না, অথচ আজ ওরা হাসছে কিভাবে? এই হাসিটা আমি কিনতে পারি না কেন? তিনি তার আলমারি খুলে কয়েক বান্ডিল টাকা বের করলেন, হাতের মুঠোয় শক্ত করে ধরলেন নোটগুলো। কিন্তু টাকার সেই নির্জীব কাগজগুলো তাকে কোনো ওম দিল না, কোনো হাসি উপহার দিল না। তিনি বুঝতে পারলেন তিনি আসলে একটা মরুভূমির মাঝখানে সোনা সিংহাসনে বসে আছেন। তৃষ্ণা মেটানোর জন্য এক ফোঁটা জলও তার কাছে নেই। রহমতের ঘরে তখন অন্য দৃশ্য। খাওয়া শেষ করে তারা সবাই মিলে ভাঙা চৌকিতে শুয়ে পড়েছে। পুঁটি তার বাবার বুকের ওপর মাথা রেখে ঘুমিয়ে পড়েছে। রহমতের গায়ের ঘামের গন্ধ আর বৃষ্টির সোদা গন্ধ মিশে এক চমৎকার ঘুমের পরিবেশ তৈরি হয়েছে। তাদের কোনো এসি নেই, কোনো দামি মেমোরি ফোমের বিছানাও নেই, কিন্তু রহমতের চোখে তখন রাজ্যের ঘুম। সে জানে কাল সকালে তাকে আবার গালি খেতে হবে। সে জানে তার স্ত্রীর ছেঁড়া শাড়িটা আরও কয়েক মাস পরতে হবে, কিন্তু সে এও জানে রাতে ঘুমানোর সময় তাকে কোনো কেমিক্যাল বা ঘুমের ওষুধের ওপর নির্ভর করতে হবে না। তার সম্পদ হলো এই ছোট পরিবার আর তাদের বুক ভরা ভালোবাসা। রাত্রি তখন 2:30। আকাশ ভেঙে বৃষ্টি নেমেছে, যেন কোনো আদিম আক্রোশে প্রকৃতি আজ এই শহরটাকে ধুয়ে মুছে ফেলতে চাইছে। মায়ানিকেতন। মায়ানিকেতনের চারপাশ নিস্তব্ধ, শুধু ঝড়ের শোষো শব্দ ছাড়া আর কিছু শোনা যাচ্ছে না। আহসানুল্লাহ সাহেব তার বিশাল কিং সাইজ বিছানায় শুয়েছিলেন। হঠাৎ তার মনে হলো কেউ যেন তার বুকের ওপর একটা পাথর চাপা দিয়ে রেখেছে। 1 সেকেন্ড, 2 সেকেন্ড, অসহ্য একটা যন্ত্রণা তার বাম হাত বেয়ে নামতে শুরু করলো। কপালে বিন্দু বিন্দু ঘাম জমছে। এসি চলছে 16 ডিগ্রিতে, তবুও তার মনে হচ্ছে চারপাশটা দাউ দাউ করে জ্বলছে। তিনি হাত বাড়ালেন পাশের টেবিলের দিকে। সেখানে গোল্ড প্লেটেড দামি স্মার্টফোনটা রাখা আছে। তার কাঁপা কাঁপা আঙুলগুলো স্ক্রিনে লক খুলতে চাইছে, কিন্তু শরীর আর সায় দিচ্ছে না। তিনি চাইলেন চেঁচিয়ে কাদিরকে ডাকতে, কিন্তু গলা দিয়ে শুধু একটা গোঙানি বেরিয়ে এলো। যন্ত্রণার চরম মুহূর্তে তিনি তার ছেলেকে ফোন করলেন। লন্ডনে তখন দিন। 3 বার রিং হওয়ার পর ওপাশ থেকে কর্কশ গলায় উত্তর এলো, বাবা, বলছি না আমি মিটিংয়ে আছি, বারবার ডিস্টার্ব করো না তো, তোমার টাকা তো পাঠিয়ে দিয়েছি, আর কি চাই? ফোনটা কেটে গেল। আহসান সাহেবের হাত থেকে ফোনটা কার্পেটের ওপর পড়ে গেল। ঠিক সেই মুহূর্তে তিনি দেখতে পেলেন তার ঘরের সেই বিশাল ঝাড়লণ্ঠনটা মাথার ওপর দুলছে। হাজার হাজার টাকার সেই আলো আজ তাকে বাঁচাতে পারছে না। তিনি বুঝতে পারলেন মৃত্যু শিয়রে এসে দাঁড়িয়েছে, আর এই চরম মুহূর্তে তার পাশে থাকার মতো কেউ নেই।
কোটি কোটি টাকা ব্যাংকে পচে মরছে, কিন্তু এক ফোঁটা জল মুছে দেওয়ার মতো কেউ নেই। ঠিক এই সময়ে নিচে গেটের খুপড়িতে এক অন্যরকম আর্তনাদ। রহমতের মেয়ে পুঁটিরও প্রচণ্ড জ্বর, শরীর পুড়ে যাচ্ছে, সাথে খিঁচুনি শুরু হয়েছে। রহমত পাগলের মতো লতাকে বলছে, লতা তুই পুঁটিরে ধর, আমি বড় রাস্তায় যাইয়া একটা অটোরিকশা দেখি পাই কিনা, এই তুফানে বাইরে কেউ নাই। রহমত গেট খুলে বাইরে বের হতে যাবে, তখনই তার নজর গেল দোতলার জানালার দিকে। এহসান সাহেবের ঘরের জানালাটা খোলা, আর পর্দার আড়ালে এক অদ্ভুত ছায়া ছটফট করছে। রহমতের মন কু গেয়ে উঠল। সে লতাকে বলল, তুই থাক, আমি দেখে আসি মালিকের ঘরে কিছু হইল কিনা। লতা চিৎকার করে বলল, নিজের মেয়ের জীবন যায় যায় আর তুমি ওই কসাইয়ের চিন্তা করতেছো? ও মরলে দুনিয়ার পাপ কমব। রহমত থামল না, সে দৌড়ে ওপরে উঠল। সে দেখল দামি কার্পেটে লুটোপুটি খাচ্ছে শহরের সবচেয়ে প্রতাপশালী মানুষটি। তার মুখ দিয়ে ফেনা বেরোচ্ছে, চোখের মনি উল্টে গেছে। রহমত এক মুহূর্ত দেরি করল না, সে এহসান সাহেবকে কাঁধে তুলে নিল। যার গায়ে কোনোদিন সাধারণ মানুষের ছোঁয়া লাগেনি, আজ তাকে এক দরিদ্র মানুষের ঘাম আর বৃষ্টির গন্ধে ভেজা কাঁধে উঠতে হলো। রহমত যখন তাকে নিচে নামিয়ে আনছিল, তখন আহসান সাহেবের জ্ঞান সামান্য ফিরল। তিনি ঝাপসা চোখে দেখলেন, যে মানুষটাকে তিনি অযোগ্য বলে গালি দিতেন, সেই মানুষটাই আজ তাকে জমির দুয়ার থেকে টেনে আনছে। রহমত কোনো রকমে একটা ভ্যান রিক্সায় আহসান সাহেবকে তুলল। পাশে তার নিজের মেয়ে পুঁটি, যে জ্বরে অজ্ঞান হয়ে আছে। একদিকে তার কলিজার টুকরা মেয়ে, অন্যদিকে তার অন্নদাতা মালিক, যাকে সে ঘৃণা করে কিন্তু মানুষ হিসাবে ত্যাগ করতে পারে না। ঝড়ের রাতে সেই ভাঙা ভ্যান রিক্সাটা ঠেলে ঠেলে রহমত হাসপাতালের দিকে দৌড়াচ্ছে। তার পায়ের স্যান্ডেল ছিঁড়ে গেছে, পায়ের তলায় কাঁচ ঢুকে রক্ত বেরোচ্ছে, কিন্তু সে থামছে না। হাসপাতালে পৌঁছানোর পর ডাক্তাররা দ্রুত আহসান সাহেবকে আইসিইউতে নিয়ে নিলেন। রহমত বাইরে দাঁড়িয়ে ধুঁকছে, তার হাতে ধরা তার মেয়ের নিথর শরীর। ডাক্তার এসে খবর দিলেন আহসান সাহেব বেঁচে গেছেন, কিন্তু সময় না আনলে হার্ট ফেল করতেন। রহমত একটা স্বস্তির নিঃশ্বাস ফেলল, কিন্তু ঠিক তখনই অন্য একজন নার্স এসে বলল, রহমত ভাই, আপনার মেয়ের অবস্থা ভালো না, রক্ত লাগবে আর কিছু দামি ওষুধ লাগবে। টাকা আছে সাথে? রহমতের মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। সে তার পকেট হাতড়ালো, মাত্র 20টা টাকা পড়ে আছে। সে হাসপাতালের দামি মেঝের ওপর বসে পড়ল। একটু আগেই সে যাকে বাঁচালো তার একটা চেক সই করলেই এই হাসপাতালের অর্ধেক কিনে নেওয়া সম্ভব, কিন্তু এখন এই মুহূর্তে রহমতের কাছে তার মেয়ের ওষুধের জন্য কোনো টাকা নেই। ঠিক সেই সময় আহসান সাহেবের জ্ঞান ফিরল। তিনি দেখলেন তার বেডের পাশে তার সেক্রেটারি দাঁড়িয়ে আছে। সেক্রেটারি বললেন, স্যার, আপনার ছেলে ফোন করেছিল। ও বলল ও এখন আসতে পারবে না, তবে আপনার চিকিৎসার সব খরচ ও ক্রেডিট কার্ডে পে করে দিয়েছে। আহসান সাহেব হাসলেন, এক বিষণ্ণ হাসি। তিনি সেক্রেটারিকে বললেন, ওই লোকটা কোথায় যে আমাকে এখানে আনলো? সে বাইরে বসে কাঁদছে স্যার, তার মেয়ের চিকিৎসার টাকা নেই। আহসান সাহেব ইশারায় সেক্রেটারিকে কাছে ডাকলেন। তার গলায় এখন আর সেই দম্ভ নেই। তিনি ফিসফিস করে বললেন, আমার ভল্টেজে নগদ 10 লাখ টাকা আছে, সেটা এখনই নিয়ে এসে ওকে দাও। আর শোনো, ওকে বলো না যে আমি দিয়েছি, বলো এটা হাসপাতালে তহবিল থেকে দেওয়া হয়েছে। সেক্রেটারি অবাক হয়ে বলল, কেন স্যার? আপনি তো সবসময় বলেন দারিদ্রদের সাহায্য করা মানে আলসেমিকে প্রশ্রয় দেওয়া। আহসান সাহেব জানলা দিয়ে বাইরের অন্ধকারের দিকে তাকালেন। তিনি দেখলেন রহমত তার মেয়েকে কোলে নিয়ে হাসপাতালের বারান্দায় পায়চারি করছে। তিনি শান্ত গলায় বললেন, আমি টাকা দিচ্ছি না রে, আমি আমার জীবনের সবচেয়ে বড় ঋণ শোধ করার চেষ্টা করছি। আমি আজ বুঝেছি আমার ব্যাংকে যত টাকা আছে তার চেয়েও বেশি অভাব আমার মনে। রহমত আজ আমাকে ওর কাঁধে নেয়নি, ও আসলে আমার অহংকারকে কবর দিয়ে এসেছে। পরদিন সকালে আকাশ পরিষ্কার। আহসান সাহেব সুস্থ হয়ে বাসায় ফিরলেন, কিন্তু মায়ানিকেতন আর আগের মতো নেই। তিনি ডাইনিং টেবিলে বসে কাদিরকে ডাকলেন, কাদির, আজ থেকে টেবিলটা ছোট করে দাও। আর শোনো, আজ দুপুরে রহমত আর ওর পরিবার আমার সাথে এখানে খাবে। কাদির অবাক হয়ে তাকিয়ে রইল। আহসান সাহেব মৃদু এসে বললেন, বেশি অবাক হয়েও না, আজ থেকে এই বাড়িতে শুধু টাকা নয়, কিছু মানুষও থাকবে। আমি অনেক দিন ভিখারি হয়েছিলাম, এবার একটু বড় লোক হতে চাই। আজকের এই গল্প আমাদের এক কঠিন সত্যের মুখোমুখি দাঁড় করায়। আমরা দিন রাত টাকার পিছনে দৌড়াই, এই ভেবে যে টাকা আমাদের সব নিরাপত্তা দেবে। কিন্তু মনে রাখবেন,
টাকা দিয়ে আপনি পৃথিবীর সবচেয়ে দামি হাসপাতাল কিনতে পারেন, কিন্তু প্রাণ নয়। টাকা দিয়ে আপনি সবচেয়ে নরম বিছানা কিনতে পারেন, কিন্তু ঘুম নয়। এহসানুল্লাহর কাছে কোটি টাকা ছিল, কিন্তু বিপদের সময় তার পাশে দাঁড়ানোর মতো কোনো সম্পর্ক ছিল না। অন্যদিকে রহমতের পকেটে টাকা ছিল না, কিন্তু তার হৃদয়ে ছিল অফুরন্ত দয়া আর সাহস। তাই দিনের শেষে নিজেকে একটা প্রশ্ন করবেন, আপনি কি কেবল পকেট ভর্তি করছেন, নাকি হৃদয়টাও বড় করছেন? কারণ প্রকৃত দারিদ্র্য টাকার অভাব নয়, প্রকৃত দারিদ্র্য হলো মায়া, মমতা আর মনুষ্যত্বের অভাব। যে সম্পদে অন্যের অশ্রু মোছার ক্ষমতা নেই, সে সম্পদ আসলে একটা অভিশাপ। অরিন্দম সেনগুপ্ত অফিসিয়াল জীবনবোধের গল্পে আজ আপনি শুনলেন আত্মার দুর্ভিক্ষ। আমাদের আজকের গল্পের বড় বার্তাটা হলো, টাকা কেবল আমাদের বাহ্যিক অভাব মেটাতে পারে, কিন্তু আভ্যন্তরীণ একাকিত্ব বা শূন্যতা দূর করতে পারে না। যে মানুষটির কাছে কোটি কোটি টাকা আছে কিন্তু ভালোবাসার মতো কোনো আপনজন নেই, বিপদে হাত ধরার মতো কোনো নিঃস্বার্থ মানুষ নেই, সেই মানুষটি পৃথিবীর সবচেয়ে বড় ভিখারি। অন্যদিকে যার কাছে সামান্য ডাল ভাত আছে কিন্তু এক বুক তৃপ্তি আর মমতা আছে, সেই প্রকৃত ধনী। মনে রাখবেন, সম্পদ দিয়ে ক্ষমতা কেনা যায়, কিন্তু মনুষ্যত্ব কেনা যায় না। দিন শেষে আপনার পরিচয় আপনার ব্যাংক ব্যালেন্সে নয়, আপনার বিপদে কটা মানুষ নিঃস্বার্থভাবে চোখের জল ফেলছে তার উপর নির্ভর করে। কেমন লাগলো আজকের এই ডার্ক ট্রুথ? আপনার জীবনেও কি এমন কোনো অভিজ্ঞতা আছে যেখানে টাকার চেয়ে মানুষের মূল্য বেশি মনে হয়েছে? কমেন্টে আমাদের জানান। ভালো লাগলে শেয়ার করুন। দেখা হবে আগামী পর্বে অন্য কোনো অন্ধকার সত্যের খোঁজে। ভালো থাকবেন। অরিন্দম সেনগুপ্ত অফিসিয়াল জীবনবোধের প্রতিটা গল্পে একটু জীবন, আর প্রতিটা জীবনে একটা গল্প। ছোট গল্প, বড় শিক্ষা। গল্প শেষ নয়, জীবনও নয়। শোনো, শেখো, বাঁচো। আজ এ পর্যন্তই। দেখা হচ্ছে পরের গল্পে। লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না।